কলা পাতায় পুঁটি মাছের পাতুরি করব। রান্না করব প্রেসার কুকারে। সিদ্ধ হয়ে একেবারে কাঁটা সব নরম হয়ে যাবে। সাথে মটর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সকালবেলায় বাজার থেকে এক মুঠো কুমড়ো শাক এনেছেন ডাঁটা সহ। তো ডাঁটাগুলো রেখে দেব পাচনে দেওয়ার জন্য। শাক এবং পাতার ডাঁটাগুলো আলাদা করে রাখবো। এগুলো আজকে অর্ধেক রান্না করব, আর কিছুটা রেখে দেব, পরে রান্না হবে। শাকের কিছুটা ডগা রেখে দিচ্ছি, এগুলো মাছ দিয়ে ঝোল রান্না করব, একেবারে কচি ডগাগুলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এক মুঠো কুমড়ো শাক 50 টাকা দিয়ে এনেছেন, তবে এখানে অনেকগুলো শাক এবং ডাঁটা হবে। চৈত্র মাসের শেষের দিকে ঢাকা শহরে এই ধরনের কুমড়ো ডাঁটা পাওয়া যায় না। এবার আমাদের অনেক ভাগ্য ভালো, এই কারণে পাওয়া গেছে। এত বছর কুমড়ো ডাঁটা ছাড়াই পাঁচন রান্না করতাম। তো একবার আমি বাড়ি থেকে কুমড়ো ডাঁটা এনেছিলাম, সেবার পাঁচনে কুমড়ো ডাঁটা দিয়েছি। তবে পাঁচনে কুমড়ো ডাঁটা দিলে খেতে খুব ভালো লাগে। শাক রান্নার জন্য মটর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। ফোটানো গরম জল দিচ্ছি, অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। ডালগুলো আগেই শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। 3-4 দিন আগে পুঁটি মাছগুলো বাজার থেকে আনা হয়েছিল, অর্ধেকের বেশি কেটে ওই দিন রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছি। আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আজ এগুলো ফ্রিজ থেকে নামিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি, 1 কাপেরও বেশি হবে। 8-10টা শুকনো মরিচ বেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেব, আরও একটু লাগবে। পুঁটি মাছ অনেকগুলি আছে। সরিষার তেল দিলাম, অল্প একটু হলুদ দিয়েছি। এবার সব মিলিয়ে পুঁটি মাছগুলোকে খুব সুন্দর মতো মাখিয়ে নেব চামচ দিয়ে। হাত লাগাচ্ছি না, কারণ অনেকক্ষণ পর্যন্ত মাছ কাটতে হাত ভিজে ছিল। তারপর মশলা বেটেছি, হাত নরম হয়ে আছে। মাছ মাখালে হয়তো জ্বলতে পারে, এই কারণে ভয়ে ধরছি না। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আগ থেকেই একটা কলা পাতা একটু ছেঁকে পরিষ্কার করে ধুয়ে শিরাটা ফেলে রেখেছি। প্রেসার কুকারেই কলা পাতাটা বসিয়ে দেব। আজ মুড়িয়ে পাতুরি করব না, তো পাতাটাও ছোট, তাই মুড়িয়ে করছি না। পুঁটি মাছের কাঁটা অনেক শক্ত, তাই প্রেসার কুকারে দিচ্ছি। কাঁটাগুলো একেবারে নরম হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না খাওয়ার সময়। জল দেব না, সব বাটি থেকে টেনে দিয়ে দিলাম। এবার একটু ছড়িয়ে দেব, যেন নিচ দিয়ে একটু দাগ লাগে, তাহলে পাতুরিটা খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে বসিয়ে দেব চুলায়। কয়েকটা সিটি দেওয়ার পর এরপরে ঢাকা খুলে আর একটু জাল দিয়ে নেব। মটর ডালগুলো কয়েকটা সিটি দেওয়ার পর প্রেসার কুকার থেকে ঢেলে রেখে ওখানে পাতুরি বসিয়েছি। এখন আবার ডালটা বসিয়েছি চুলায়, খুব সুন্দর মতো নরম হয়ে গেছে। এখন ঘুটে দেব। এটাতে ধরবে না, তাই বড় একটা পাত্রে নিলাম। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ,
5-6টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এখন দেব পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো শাক। এখানে শুধু শাকের পাতার ডগাগুলো আছে, শক্ত ডাঁটা নাই। তো অর্ধেকটা শাক রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। কুমড়ো শাক রান্নার পরে তেমন বেশি কমে না, তাই আমরা দুজন মাত্র দুপুরে খাবো, আর পার্থ রাতে এসে হয়তো একটু খাবে। তো বেশি রান্না করছি না এই কারণে। শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দেব। সরিষার তেলে ছেঁচে রাখা একটা রসুন দেব। রসুনটাকে একেবারে লালচে করে ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়েছে, এখন শাক দিয়ে দিলাম। রসুন ফোড়নে দেওয়াতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। শাক কিন্তু তেমন বেশি কমে নাই। শাকের রংটাও একেবারে সবুজে আছে। বেশিক্ষণ রান্না করব না, কিছুক্ষণ পরেই নামাবো। রান্না বান্না সেরে সবকিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম। প্রেসার কুকারে পাতুরিটা কিভাবে বের করব চিন্তা করছি। দেখি এভাবে বের করা যায় কিনা। হ্যাঁ, খুব সুন্দর মতো বের করা গেছে। দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। প্রথমে গিমা শাকের বড়া দিয়ে খাবো। গতকাল গিমা শাকের বড়া এত চমৎকার লেগেছে, তাই আজ আবার করলাম। কিছু গিমা শাক রয়ে গিয়েছিল, তো আজ আবার করলাম। আজ পার্থ বাসায় আছে, গতকাল ও খায় নাই। তো আজ ওকে গিমা শাকের বড়া করে ভাত দিয়েছি। ও শুধু গিমা শাকের বড়া দিয়েই খেয়েছে, বলছে অন্য তরকারি পরে খাবো। টমেটো দিয়ে একটু মুসুরির ডাল রান্না করেছিলাম। শাকে বরকত আছে তো, তরকারি খেয়ে পেট ভরে যাবে। গিমা শাকের বড়া এত ফাইন হয়েছে। পার্থ সকালে কর গিমা শাকের বড়া আমার এত দিন ভাজি দিছি, একটা শুধু এটা দিয়ে ভাত খাইছি। আমিও এসব জিনিস তো ভালো। এখন না, চৈত্র সংক্রান্তি দরকার পড়ে। এটাও তো স্বাদ হয়েছে। কুমড়ো শাক এমনি রান্না করলে তো চমচমে থাকবে, এমনি ভালো করবে। ডাল দিয়ে রান্না করছি, খুব ভালো হয়েছে। বড়াটা এই মাত্র চুলার থেকে নামিয়ে নিলাম। ও কাটা কুটা সব ফিনিশ। দারুণ হয়েছে।
খুব দারুণ। আটা কুটা সব নরম হয়ে গেছে। পুঁটি মাছের কাটা কিন্তু ডেঞ্জারাস। প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি পাতুরিটা, এই কারণে সব গলে গেছে। পুঁটি মাছগুলো কাটতে একটু সময় লাগছে, তবে এখন খেতে দারুণ লাগছে। আরো নিয়ে পুঁটি মাছ আরো আছে, 1 কেজির মতো মাছ সব রান্না করে গেছে। সামনে বানিয়ে ভাত এখন রাত 8টা বাজে। আমি খইগুলো টেলে নিচ্ছি, এগুলো এখন টেলে গুঁড়ো করে নেব। সুন্দর মতো মচমচে হয়ে গেছে, আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না। চুলার তাপটা একেবারেই কম করে রেখেছি, অনবরত নাড়তে আছি। এভাবে নাড়তে নাড়তে খইগুলো একেবারে মচমচে হয়ে গেছে। চুলার তাপ বেশি থাকলে আবার পোড়া লেগে যেতে পারে। হাফ কেজি খই এনেছে, বেশি আনতে আমি নিষেধ করেছি। এত ঝামেলার কাজ কতক্ষণে করব, শুধু নিয়মটা রক্ষা করার জন্য হাফ কেজি খই এনেছে বাজার থেকে। তো সকালবেলায় বেছে পরিষ্কার করে রেখেছি, খইয়ে অনেক ঝরা ধান ছিল। এখন খইগুলো সুন্দর মতো টেলে নিয়েছি, এবার ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, একটু ঠান্ডা হোক। টেলে রাখা খইগুলো ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে অল্প অল্প করে গুঁড়ো করে নিয়েছি, একেবারে পাউডার হয়ে গেছে। ছেলে নিচ্ছি, যা অবশিষ্ট রয়ে গেছে এটা রেখে দেব। এটাকে আমরা বড় ছাতু বলি। এই ছাতু দুধ, দই অথবা কলা, গুড়, নারকেল দিয়ে মাখিয়ে খেতে খুব দারুণ লাগে। ওভাবেই খাওয়া হবে, তাই অল্প একটু রেখে দিয়েছি। এইটুকু ছাতু হয়েছে। আগামীকাল বা পরশু লাবণ তৈরি করব, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন পয়লা বৈশাখ উপলক্ষে কি কি খাবার তৈরি করি, সবকিছু যেন আপনাদের সাথে শেয়ার করি, তাই এই প্রয়াস। খই ভেজে ছাতু করতে অনেক সময় লেগেছে। এখন রাত 11টা বাজে। পয়লা বৈশাখ উপলক্ষে দই তৈরি করব, তার জন্য এখানে 2 লিটার তরল দুধ জাল করে নিচ্ছি। এটাকে জাল দিয়ে একটু কমিয়ে ঘন করে নেব। খুব সুন্দর মতো জালও হয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি, নামিয়ে রেখেছি। এখন ক্যারামেল বানাবো। অল্প একটু জল দিয়ে প্রায় 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটাকে অল্প তাপে ভালো করে গলিয়ে ক্যারামেল তৈরি করব। চিনি পাতা দই বানানোর সময় আলগার রং ব্যবহার না করে এরকম করে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে দিলে দইয়ের কালারটা খুব সুন্দর হয়। একেবারে দেখতে মনে হবে যেন দোকান থেকে কেনা চিনি পাতা দইয়ের মতো। খুব সুন্দর মতো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, পুড়ে যেন না যায় সেদিকে ভালো করে খেয়াল রেখেছি। এই অবস্থায় দুধ ঢেলে দেব। এখানে অর্ধেক দুধ মেশাবো চিনি পাতা দইয়ের জন্য, আর অর্ধেক টক দই বানানোর জন্য রেখে দেব। অর্ধেকের একটু বেশি দিয়েছি। একটু নেড়ে দেওয়ার সাথে সাথে দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেল। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানেও বেশি চিনি মেশাবো না, অল্প করেই দেব। 3 চামচের মতো চিনি দিলাম। চামচটা অবশ্য বড়, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকমই দেওয়া যাবে। আমি অল্প করে দিয়েছি। আরো 2-1 মিনিট দুধটাকে জাল করে নিয়ে নামাবো। অনেকক্ষণ পর্যন্ত দুধটা ফ্যানের নিচে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, প্রায় কুসুম গরম। এই অবস্থায় দইয়ের বীজ দেব। এটাও আমার নিজ হাতে তৈরি করা টক দই। আমাদের ঘরে সবসময় টক দই প্রায়ই থাকে, ওখান থেকে একটু টক দইয়ের বীজ দিয়ে দিলাম।
টক দই হোক বা মিষ্টি দই, দইয়ের বীজ ছাড়া কোনোদিন দুধ জমবে না। দুধটাকে ভালো করে ঘুটে নিয়েছি প্রায় 2-1 মিনিট। এরপরে এখন এই পাত্রগুলিতে ঢেলে রাখবো। এগুলিতে আমি সব সময় দই জমাই। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দুধটা ঢেলে রাখছি। দুটাতেই ধরবে। এগুলিও দইয়ের পাত্র, বাজার থেকে কেনা দইয়ের পটগুলো। সেম পদ্ধতিতে টক দইটাও ওভাবে বসাবো। রাত প্রায় 12টা বেজে গেছে। কতক্ষণে ঘুমাবো ভগবানই জানেন। এই কাজগুলো দিনের বেলা করতে গেলে অন্য কাজের ব্যাঘাত ঘটবে, তাই সন্ধ্যার পরেই শুরু করলাম। এখন রাত প্রায় 12টা বাজে। একটু পরে কাজ শেষ হয়ে যাবে, তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। এটাতে অনেক ফেনা হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত ঘুটে নিয়েছি, তাই ফেনা হয়ে গেছে। 2টা টক দই আর 2টা চিনি পাতা দই। ঢাকা দিয়ে পরিষ্কার একটা টাওয়েল দিয়ে চাপ দিয়ে রাখবো, যেন একটু গরম থাকে। গরম দুধও একটু কুসুম গরম আছে, আর উপর দিয়ে যদি ঢাকা দিয়ে রাখি আরো বেশিক্ষণ গরম থাকবে, তাহলে সাথে সাথে দইটা জমে যাবে। আবার দুধ বেশি গরম থাকলেও টক দই দিলে কিন্তু ওই দই বসবে না, ওটা ছানা কেটে যাবে। দুধটাকে হালকা গরম থাকতে দইয়ের জন্য প্রসেস করতে হবে। রেখে দিচ্ছি, সকালবেলা দেখাবো। এখন সকাল 8টা বাজে। তো আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। চারটা দইয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর মতো জমে গেছে। এই দেখুন, ফেনা সহ দিয়েছিলাম, তো এখন ফেনা মরে গেছে। এগুলিতে ফেনা হয় নাই, তবে দইটা খুব সুন্দর মতো জমে গেছে। 2 লিটার দুধ। 2 লিটার দুধে প্রায় 4 বক্স দই হয়েছে। টক দই একটু কম দিয়েছি, চিনি পাতা দইটা পুরাই 2 বক্স, আর টক দই হাফ হাফ হয়েছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি ভালো করে, আর একটু জমুক, তারপরেই ফ্রিজের নরমালে দইগুলো রেখে দেব। ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে, খুব ভালো লাগবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের নামগুলো বলে ভিডিওটি শেষ করে দেব। গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন জয়াস কিচেন, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, নির্মলা দেওরি, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, কুণ্ডন সাহা কলকাতা, যাদবপুর থেকে, রূপা মজুমদার শিলিগুড়ি থেকে, রানু বেগম ইতালি থেকে, এন ঘোষ কলকাতা থেকে, সুমন্তরা সেনাপতি, ঈশান হর্ষ বসাক সোদপুর থেকে, বার্সেলোনা স্পেন থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, জয়তী চ্যাটার্জি, চন্দন মজুমদার, মনিকা সাহা, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, হাংরি বয়, সুমিতা মজুমদার ত্রিপুরা থেকে, সুমিতা দে আসাম থেকে, অপর্ণা সেন গুপ্ত, আসমা বেগম কানাডা থেকে, হামিদা কবির সোমাশিল ফেনী থেকে, আলেয়া শিরিন, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, রুমা সেন গুপ্ত কলকাতা থেকে, কাবেরী ভৌমিক, সন্তোষ দে, লিমা মির্জা ঢাকা থেকে, অজয় মজুমদার মাইজদি থেকে, নরেশ শীল ঢাকা থেকে, রিফন দাস, লিপি রয় খাগড়াছড়ি থেকে, সুজনশীল কাতার থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।